শ্যামলা মেয়ে বিয়ে করবে না বলে যাকে বিয়ের আসরে ফেলে ইপ্তি বরযাত্রী নিয়ে চলে এসেছিল, সেই মিনময়ী এখন ইপ্তির 5 বছরের মেয়ের ক্লাস টিচার। এত বছর পর পেরেন্টস মিটিংয়ে আবারও মিনমিয়ের সেই শ্যাম বর্ণের সুচালো চেহারা আর ৮-৬০ গড়নের দেহখানা দেখে ইপ্তি রীতিমতো হকচকিয়ে যায়। পকেট থেকে তাড়াতাড়ি মাস্ক বের করে মুখটা ঢেকে ফেলার চেষ্টা করতে থাকে, কিন্তু তার আগেই একবার চোখাচোখি হয়ে যায় মিনমিয়ের সাথে। মিনমিয়ের দৃষ্টি সহজ, যেন সে জানতই আজ ইপ্তির সাথে সে দেখা হয়ে চলেছে। তবে এই চোখাচোখি মুহূর্তটা সে সদরে গ্রহণ করে না। বেশ ঘৃণার সাথেই তৎক্ষণাৎ সে দৃষ্টি সরিয়ে ফেলে। মিনমিয়ের এমন পরিবর্তনে ইপ্তি অবাক না হয়ে পারে না। বাচ্চামো স্বভাবের সেই ছন্নছাড়া মেয়েটা কয়েকদিনের ব্যবধানে ঠিক কতটা নিজেকে পরিবর্তন করেছে সেটা নিজ চোখে না দেখলে হয়তো ইপ্তি বিশ্বাস করতো না। আসলেই মানুষ সহজে নিজেকে পরিবর্তন করেন, আর পরিবর্তন করলে তাকে সহজে চেনা যায় না। এত মানুষের ভিড়ে ইপ্তির চোখ বারবার মিনমিয়ের দিকেই নিবদ্ধ, যেন তৃষ্ণার্ত চোখ দুটো অনেকদিন পর তার মন মতো পানির সন্ধান পেয়েছে। তবে মিনমিয়ে আর তাকায় না তার দিকে, সে নিজের কাছে ভীষণ ব্যস্ত। ইপ্তির পাশে তার মেয়ে আয়রা বসা, সে চেয়ারের উপর বসে তার ছোট ছোট পা দুটো ঝুলিয়ে রেখে বাবার হাত ঘড়ি নিয়ে খেলা করছে। একটু পর আয়রার রোল কল হলে সে ইপ্তির হাত টেনে বলে, পাপা পাপা আসো, ম্যাম আমাদের ডাকছে। আয়রার ডাক ইপ্তির কান পর্যন্ত পৌঁছিয়েছে কিনা সন্দেহ, কারণ সে এখন স্মৃতিচারণে ব্যস্ত। মিনমিয়ের সাথে তার রক্তের সম্পর্ক নেই বটে, তবে ইপ্তির মায়ের সাথে মিনমিয়ের মায়ের ছিল গভীর বন্ধুত্বের সম্পর্ক। সেই সুবাদেই ছোট থেকে একসাথে তারা বড় হয়েছে। মিনমিয়ে যে ইপ্তিকে বেশ আগে থেকেই পছন্দ করত সেটা সে জানত, কিন্তু কখনোই মিনমিয়ে তার পছন্দের পাত্রী ছিল না। তা এতটাই, কারণ সেটা হলো মিনমিয়ের শ্যামলা বরণ। ইপ্তি তাকে যতই তুচ্ছ তাচ্ছিল্য করত, মিনমিয়ে যেন সেগুলো গায়ে না মেখে ততই ইপ্তির পিছন পিছন ঘুরত। বলা বাহুল্য, তার প্রতি মিনমিয়ের এত মায়া দেখে কলেজ জীবনে ইপ্তিও তার প্রতি কিছুটা দুর্বল হয়। তখন একদিনের আবেগের বশে সে মিনমিয়ের কোলে মাথা রেখে বলে ফেলেছিল, তুমি আমাকে এত ভালোবাসিস কেন মিনমিয়ে? ভালোবাসার কোনো নির্দিষ্ট কারণ নেই, তাই ভালোবাসি। তোমাকে দেখে ভালোবাসা পায়, তাই ভালোবাসি ইপ্তি ভাইয়া। মিনমিয়ের এমন উত্তর শুনে ইপ্তি হেসে ওঠে। কৌতুক চোখে তার দিকে তাকিয়ে নিজ হাতে মিনমিয়ের এলো চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে বলে, আজ আমি কথা দিলাম তোকেই বউ বানাবো আমার। বিয়ে করলে তোকেই করব, অন্য কাউকে না। ইপ্তি বিয়ের প্রতিশ্রুতি দিলেও যখন বিয়ে করার কথা উঠল তখন বেমালুম অস্বীকার করতে সে দ্বিধা করল না। তবুও মায়ের জোরাজোরিতে বিয়ের আসর পর্যন্ত এলেও কবুল বলে এক শ্যামলা মেয়েকে বিয়ে করবার সাহস হলো না। এর পিছনে অনেক কারণ ছিল, তবে সবচেয়ে বড় কারণ ততদিনে ইপ্তি শহরের এক বড়লোকের সুন্দরী মেয়ের সাথে সম্পর্ক জড়িয়েছে। ইপ্তি দেখতে বেশ সুন্দর, ফর্সা মুখ, আয়তাকার চোখ, লম্বা চওড়া শরীর, কমতি নেই তার। তাই নিজের পাশে অমন এক ক্ষেত মেয়েকে সে মেনে নিতে পারেনি, তাই বিয়ে ছেড়ে চলে আসে সে। এত কিছু চিন্তার মাঝে আবারও আয়রার রাগী কণ্ঠের ডাকে ইপ্তির ঘোর ভাঙে। হালকা হেসে সে বলে, কি মা ডাকছে কেন? বাবা কথায় আয়রা নাকের পাটা ফুলিয়ে বলে, ম্যাম কখন থেকে ডাকছে আমাদের, তুমি শুনছো না? মেয়ের কথা শুনে ইপ্তি জিহ্বায় কামড় বসায়, তারপর নিজে উঠে আস্তে করে আয়রাকে নিচে নামিয়ে মেয়ের ব্যাগটা কাঁধে নিয়ে তারা দুজন
মিনিয়ের কাছে যায়। মিনময়ী তখন চেয়ারে বসে নোটবুকে কী সব লিখছে। এতদিন পর নিজের প্রাক্তনের সাথে কথা বলবে দেখে ইপ্তির অস্বস্তি লাগতে থাকে। তবুও মেয়ের হাতটা শক্ত করে চেপে ইপ্তি মিনমিয়ের সামনে দাঁড়িয়ে গলাটা একটু ঝাড়ে। সাথে সাথেই মিনমিয়ের হাতটা থেমে যায়। বোঝা যায় সেও কিছুটা অপ্রস্তুত হয়েছে, কিন্তু পরিস্থিতি সামাল দিয়ে মিনমিয় বেশ প্রশস্ত হাসি দিয়ে তাদের দিকে তাকায়। তারপর স্বাভাবিকভাবেই বলে, আসসালামু আলাইকুম, প্লিজ আপনারা বসুন। আয়রা মামুনি কেমন আছো? ইপ্তি সালামের জবাব দিয়ে চুপ করে চেয়ার টেনে বসে পড়ে। আমি ভালো আছি, তুমি কেমন আছো ম্যাম? ভালো ছিলাম, তবে আয়রা মামুনিকে দেখে আরও ভালো লাগছে। মিনমিয়ের কথা শুনে আয়রা হেসে ওঠে। তাদের মিষ্টি কথোপকথন মনোযোগ দিয়ে শুনতে থাকে ইপ্তি। হঠাৎ মিনময়ীর দিকে সে শান্ত গলায় সে বলে ওঠে, আমাদের অনেকদিন পর দেখা হলো, কেমন আছো মিনময়ী? ইপ্তির কথার জবাবে মিনময়ী তার দিকে সংকুচিত চোখে তাকিয়ে কেবল একটু মুচকে হাসি দিয়ে দেয়। এই হাসির আড়ালেই যেন লুকানো এতগুলো বছরের জমা রাগ, অভিমান, কষ্ট। ইপ্তি আর কিছু বলার সাহস পায় না, শুধু আর চোখে দেখে যায় মিনময়ীকে। ঠিক কতটা সাবলীল হয়ে উঠেছে তার বাচনভঙ্গি, আচার ব্যবহার। ইপ্তি ভেবেছিল সে মিনময়ীকে ছেড়ে যাওয়ার পর মিনময়ী হয়তো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। অবশ্য এতেই তার লাভ হতো। মিনময়ী তো আর কোনোদিনও তার কাছে নিজের অধিকার চাইতে আসবে না। তার ইচ্ছাই পূরণ হলো। মিনময়ী এলো না তার কাছে, কিন্তু আগের মতন বেহায়া বোকা মেয়ে মানুষ ও রইল না। আয়রার সাথে যাবতীয় কথা বলা থেকে শুরু করে মার্কশিট হ্যান্ডেলবার করা পর্যন্ত মিনময়ী একবারের জন্য তাকালো না ইপ্তির দিকে, বরং ইপ্তি তার দিকে নিরবিচ্ছিন্নভাবে তাকিয়ে অবাক হচ্ছিল। যাওয়ার সময়ও ইপ্তির হুঁশ ছিল না। এবারেও আয়রার ডাকে তাকে উঠতে হলো। তবে ক্লাসরুম থেকে বের হয়ে যাওয়ার আগে আরেক দফা চোখাচোখি হয়ে ইপ্তি আর মিনময়ীর। মিটিং শেষে মিনময়ী নিজের ব্যাগ গুছিয়ে স্কুল বিল্ডিংয়ের বাইরে পা রাখতেই গাড়িতে হেলান দিয়ে ইপ্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে তার মুখ কালো হয়ে আসে। মিনময়ী তাড়াতাড়ি করে দৃষ্টি সরিয়ে নেয়, যেন ইপ্তি বুঝতে না পারে মিনময়ী তাকে দেখেছে। তারপর দ্রুত পা ফেলে ইপ্তিকে অপেক্ষা করে মিনময়ী চলে যেতে নিলে ইপ্তি তাকে পিছন থেকে ডেকে বসে। প্রথমবার ইপ্তি ডাকে মিনময়ী অপেক্ষা করলেও বারবার তার নাম ধরে ডাকার কারণে মিনময়ীকে থামতে হয়। তারপর সে মুখ ঘুরিয়ে কাঠ গলায় বলে, কি চাই? ডাকছেন কেন আমায়? কেন ডাকতে পারি না আমি? পারেন বুঝি, তাও কোনো প্রয়োজন ছাড়াই? প্রয়োজন নেই কে বলল? মিনময়ী দু হাত ভাঁজ করে বুঝে বুঝে দিয়ে বলে, ঠিক কি প্রয়োজন আপনার আমার সাথে? বেশিক্ষণ লাগাবেন না প্লিজ। বলা তো যায় না কখন আমার গায়ের কালিমা আপনার গায়ে লেগে যায়। ইপ্তি দমে যায়। ভিতরের সকল শক্তি যেন মিনময়ীর এক কথায় শুকিয়ে গেছে। তবুও মাথাটা খানিক নিচু করে একটু হাসার চেষ্টা করে ইপ্তি বলে, খোঁটা দিচ্ছ? দেওয়ারই কথা, যা করেছি আমি। যাই হোক, ঢাকায় কবে এলে? কই, আমাকে তো কেউ কিছু বলেনি। আপনাকে জানিয়ে ঢাকায় আসতে হবে আমার? কেন? এই শহরটা যে আপনার বাবা বা শ্বশুরের টাকায় কেনা, জানতাম না তো। তা আপনার বড়লোক শ্বশুর বুঝি টাকা দিয়ে শহরটাকে কিনে জামাতাকে উপহার দিয়েছে, তাই আপনার পারমিশন লাগবে? না, আমি তা বলিনি মিনময়ী। তো কি বোঝানোর জন্য এখানে মাঝ রাস্তায় এক অপরিচিত একজনকে দাঁড়া করিয়েছেন? অপরিচিত? তুমি কবে থেকে আমার
অপরিচিত হলে মৃন্ময়ী তো কি পরিচিত? তাহলে আমাদের মাঝে ঠিক সম্পর্ক আছে মিস্টার আবরাজ নেওয়াজ ইফতি। এই প্রথম মৃন্ময়ী ইফতিকে নাম ধরে ডাকে, তাও ইফতির চোখের দিকে তাকিয়ে। ইফতি কেবল ঠোঁটে ঠোঁট চেপে সহ্য করে নেয়, তারপর সহজ গলায় বলে, কোনো সম্পর্ক নেই বলে যে পরিচিত নয় এমনটা তো না। মৃন্ময়ীর খুব বিরক্ত লাগছে এভাবে ইফতির মুখোমুখি হতে। বিরক্তিতে গা গুলিয়ে উঠছে, তবুও সে হুকুসকে বলে, যা যান তাড়াতাড়ি বলুন, সময় নেই আমার। দুঃখিত, ক্ষমা করে দাও মৃন্ময়ী, আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি। আমি স্বীকার করছি আমি সেদিন যদি জুতো মেরে গরু দান করছেন ইফতি সাহেব, একবার অপমান করে স্বাদ মেটে নি, তাই এত বছর পর আবার এসেছেন আমার চরিত্রে দাগ লাগাতে। মৃন্ময়ী, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। আমি শুধু ক্ষমা চেয়ে আমার কৃতকর্মের জন্য। ভুল ঠিক আমি কিছুই বুঝতে চাই না ইফতি সাহেব, এমনকি আপনার সাথে কথাও বলতে চাই না। কেউ দেখে ফেললে আমাকে চরিত্রহীনের তকমা দেওয়া হবে। আশা করি আর কখনো আমার সাথে কথা বলার দুঃসাহস আপনি দেখাবেন না। এই বলে গট গট করে চলে যেতে নিলে ইফতি মৃন্ময়ীর হাত ধরে ফেলে। এতে মৃন্ময়ী রাগে দৃষ্টিতে ইফতির দিকে তাকালে ইফতি তার হাত ছেড়ে দিতে বাধ্য হয়। তারপর আর সে মৃন্ময়ীকে আঠায় না, দূর থেকে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সন্ধ্যার দিকে ইফতি বাড়ি ফিরে আয়রাকে সে আগেই গাড়ি করে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। বাড়িতে পা রাখতেই এক শীতল শিহরণ বয়ে যায় তার শির দ্বারা বেয়ে। কেমন নিস্তব্ধ চারিপাশ, কেবল করিডর আর দোতলার আয়রার ঘরে আলো জ্বলছে। প্রতিদিনের এই কোলাহলহীন মৃত পরিবেশ ইফতির কাছে নতুন নয়। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে সে নিজে হাতি সবগুলো ঘরের লাইট জ্বালায়, তারপর গায়ের স্যুটটা হাতে ঝুলিয়ে ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। তবে নিজ বেডরুমের দরজার বাইরে দাঁড়িয়ে হঠাৎ নজর যায় পাশের আয়রার রুমের দিকে। তাই নিজের রুমে যাওয়ার আগে সে পা বাড়ায় মেয়ের ঘরে। আয়রা তখন স্কুলে হোমওয়ার্ক করতে ব্যস্ত। ঘাড় ঘুরিয়ে বাবাকে দেখতে পেয়ে সে দ্রুত চেয়ার থেকে নেমে বাবার কোলে উঠে পড়ে। পাপা, তুমি এসেছো? আমার জন্য কিছু আনোনি? প্রতিদিন বাড়ি ফেরার পথে আয়রার জন্য কিছু আনত ইফতি ভুলে না। অবশ্য সবাই হয়েছে আয়রার আবদারের মুখে পড়ে। আবদার মেটানো না হলে মেয়েটা না খেয়ে রাতে শুয়ে যায়। ইফতি পকেট থেকে কয়েকটা চকলেট বের করে আয়রার হাতে দিয়ে বলে, কিন্তু পাপাকে প্রমিস করো যে রাতে অবশ্যই ব্রাশ করে ঘুমাবে। ওকে, প্রমিস। ইফতি আয়রাকে জড়িয়ে ধরে, তারপর মাথায় হাত বুলাতে বুলাতে বলে, মাম্মামকে আজ বেশি জ্বালাও নাই তো মামুনি। মাম্মাম কোথায়? মায়ের কথা শুনতেই আয়রার মুখ কালো হয়ে আসে। মা মানেই তার কাছে ভয়ঙ্কর কিছু। সে তাড়াতাড়ি পাপাকে ছেড়ে দিয়ে বলে, মাম্মাম রুমে আছে, আমি যাইনি আজ। আয়রার মুখ দেখে ইফতি সব বুঝতে পারে। তার স্ত্রী মীরা মেয়েটার সাথে খুব একটা ভালো ব্যবহার করে না, তাই আয়রাও তার থেকে দূরে দূরে থাকে। আয়রাকে আরেক দফা আদর করে ইফতি এবার নিজের রুমে চলে যায়। দরজা খুলতেই বিছানার উপর আধা চেতন শরীর দেখে তার মন বিরক্তিতে ভরে যায়। 5 বছর আগের এক অ্যাক্সিডেন্টের মীরার 2 পা অবশ হয়ে যায়। তখন সে 8 মাসের প্রেগন্যান্ট। অ্যাক্সিডেন্টটা এত ভয়াবহ ছিল যে দুর্ঘটনাস্থলেই মীরার পেটের চামড়া ফেটে আয়রা বের হয়ে আসে। তবে শেষ রক্ষা হয়, মা বাচ্চা দুজনই বেঁচে গেলেও মীরা চলন ক্ষমতা হারায়। এই দুর্ঘটনার পর থেকে তাদের দাম্পত্য জীবনও
দুর্বিষহ হয়ে ওঠে। নিজের প্রতি ইপ্তির উদাসীনতা দেখে মীরা প্রতিনিয়ত তাকে সন্দেহ করতে থাকে, যার কারণে দিনের পর দিন তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকে। ইপ্তিরও আগের মতো মীরার প্রতি সেই টান নেই। এখন শুধু স্ত্রীর কাছে যাওয়া হয় শারীরিক চাহিদা মেটানোর জন্য। আজও তার ব্যতিক্রম হয়নি। দরজাটা আটকিয়ে সাদ খুলতে খুলতে ইপ্তি এগিয়ে যায় মীরার দিকে। মীরা তখন ঘুমিয়ে হঠাৎ শরীরের সংবেদনশীল অংশে কারো স্পর্শ অনুভব করায় সে নড়ে চড়ে ওঠে। ফর্দ চোখে তাকাতেই চোখের সামনে দেখতে পায় ইপ্তির আবেগহীন মুখ। কখন এলে? এই তো মাত্র। শোনো না, তোমার সাথে একটু কথা ছিল। মীরা কিছু একটা বলতেই যেন যেত, কিন্তু ইপ্তি চরম বিরক্তির সাথে তাকে থামিয়ে দেয়। কথাবার্তা পরে, কাছে আসো আগে। এই বলে ইপ্তি মীরার পরনে মেক্সিটা কাঁধ থেকে সরিয়ে তার ফর্সা চামড়া চুমু খেতে থাকে। সময়ের সাথে সাথে ইপ্তি যত বেশি মীরার ঘনিষ্ঠ হচ্ছে, তত বেশি তার মিনমিয়ের কথা মনে পড়ছে। মিলন শেষে ইপ্তি মীরা থেকে দূরে সরে গিয়ে বিছানার উপর চিত হয়ে শুয়ে পড়ে। মুখে তার বিন্দু বিন্দু ঘাম, ক্লান্তিতে সারা শরীর ছেয়ে আছে। বড় বড় শ্বাস ফেলার সাথে সাথে বুক ওঠানামা করছে। এত সময় মুখ ঘুরিয়ে মীরার দিকে তাকালে মীরার জায়গায় ইপ্তি মিনমিকে দেখে। তৎক্ষণাৎ সে উঠে বসে আবারও তাকালে মীরাকেই দেখতে পায়। ইপ্তি বুঝতে পারছে তার মনের অস্থিরতা, তাই আজ রাতে আর ঘুমালো না সে। বারান্দায় দাঁড়িয়ে একের পর এক ঠোঁটে সিগারেট চেপে নিকোটিনের ধোঁয়ার মাঝে শান্তি খুঁজতে থাকে। মিনমিয়ের বাসা থেকে তার কর্মস্থল বেশ খানিকটা দূরে, ১.৫-২ ঘন্টার পথ। আর ঢাকার ট্রাফিক জ্যামে আটকা পড়লে তো ৩ ঘন্টা ওখানেই খতম। উপরন্তু আজ রবিবার, অন্য দিনের চেয়ে আজ রাস্তায় জটলা বেশি হওয়ায় একটু সময় হাতে নিয়েই মিনময়ী বাসা থেকে বের হয়। সময়টা সকাল হলেও রোদের তেজ কম নয়। তীব্র রোদের নিচে দাঁড়িয়ে সে গলগল করে ঘামছে, কিন্তু আশেপাশে কোনো যানবাহনের ছায়া পর্যন্ত দেখা যাচ্ছে না। রিক্সা, সিএনজি কোনো কিছুই দেখা নেই। হয়তো সবাই একসাথে স্ট্রাইকে নেমেছে। ২-১ মিনিট পর ১-২টা প্রাইভেট কারের সন্ধান মেলে শুধু। মিনময়ী বেশ হতাশ চোখে শেষবারের মতো আশপাশটা ভালো করে দেখে নেয়। না, কোনো উপায় নেই। রাস্তার ফুটপাত ধরে পা হেঁটে স্কুলের উদ্দেশ্যে রওনা দিতেই যাবে, ঠিক তখনই পিছন থেকে ঠান্ডা গলায় কেউ মিনময়ীকে ডাকে। আপা, আপনি কি কোথাও যাবেন? আপনি চাইলে আমি আপনাকে পৌঁছে দিতে পারি। আমার নিজস্ব পিকআপ আছে। মিনময়ী ফিরে চায় মোটামুটি হাইটের মাধ্যম স্বাস্থ্যের অধিকারী গৌর বর্ণের ছেলে। তার ঠিক পিছনেই দাঁড়িয়ে, বয়স প্রায় ২৭-২৮ হবে, অর্থাৎ তার চেয়ে ৩-৪ বছরের বড় নিশ্চয়ই। এক হাতে একটু আলগা করে রং চায়ের কাপ ধরে রেখেছে, আর অন্য হাত পকেটে গোজা। দেখতে বেশ সহজ সরল। ঢেকে থাকে মিনময়ীর কাছে। তবুও মিনময়ী ভদ্রতার খাতিরে একটু হেসে বলে, না ভাই, তার কোনো প্রয়োজন নেই। আমি হেঁটেই যেতে পারবো। এই গরমে হেঁটে যাবেন? কত দূর আপনার গন্তব্যস্থল? সাথে সাথে মিনময়ীর মুখ কালো হয়ে আসে। নিচু কণ্ঠে সে বলে, ধানমন্ডি। মিনময়ীর উত্তর শুনে ছেলেটা কেসে ওঠে। তারপর একটু শান্ত হয়ে বলে, আপনি মতিঝিল থেকে ধানমন্ডি হেঁটে যাবেন? পাগল হয়েছেন কি? চলুন আপনাকে নামিয়ে দিই, আমিও ওই দিকেই যাব। না, দরকার নেই তো। ভয় পাবেন না, আমি কিডন্যাপার নই। দিনে দুপুরে আপনাকে কিডন্যাপ করে এই জোয়ান বয়সে জেলের ভাত খেতে চায় না। শেষের কথাটা সে একটু ব্যঙ্গ করেই বলে। তাই মিনময়ীও একটু হেসে ওঠে। স্কুলে যেতে লেট হয়ে যাবে ভেবে সেও ছেলেটার কথায় সায় দেয়। আচ্ছা চলুন। ছেলেটা চায়ের টাকা পরিশোধ করে তার
পিকআপে দিকে পা বাড়ায়। মিনময়ীও তার পিছু নেয়। তবে গাড়িতে ওঠার আগ মুহূর্তে মিনময়ী খেয়াল করে ছেলেটার পায়ের গোড়ালি দিকে প্যান্টে একটু মাটি লাগা। ব্যাপারটা মিনময়ীকে অবাক করলো। সে মাথা ঘামায় না তেমন। বেশ খানিকটা নীরবতার শেষে ছেলেটা হঠাৎই কথা বলার সিদ্ধান্ত নেয়। ধানমন্ডিতে আপনি চাকরি করেন নাকি স্টুডেন্ট? একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি। আপনি? আমি আমি ঠিক কী করি সেটার বিশেষ কোনো নাম নেই। এই ধরুন, আমার হাতে আমি উদ্যোক্তা, আব্বার মতে চাষা আর প্রতিবেশীদের মতে বেকার। তবুও আপনি আমাকে কিসব ভাবতে পারেন? মিনময়ী ছেলেটার কথা শুনে অবাক হয়ে তার দিকে চায়। এতক্ষণ ভালো করে তার দিকে তাকানো না হলেও এবার মিনময়ী তাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে। চোখে চশমা, বাবরি চুল আর মুখে অমায়িক হাসি। দেখেই বোঝা যাচ্ছে ছেলেটা শিক্ষিত। তবুও কি কেউ কৃষিকে পেশা হিসেবে বেছে নেয়? মিন্নের সেই দৃষ্টির কারণ হয়তো ছেলেটা বুঝতে পারে। তাই সে নিজেই কথা বলে, তার সন্দেহ দূর করে। মাস্টার্স কমপ্লিট করার পর এই কাজ শুরু করি আমি। আমার গতানুগতিক চাকরি বা ব্যবসা ভালো লাগে না। ও, এই বলে মিন্ময়ী খুব ঘুরিয়ে নেয়। তার লজ্জা লাগছে। কয়েক মিনিটের পরিচয়ে কাউকে এভাবে বিবেচনা করা তার ঠিক হয়নি। বাই দ্য ওয়ে, আমি সামির। আপা, আপনার নামটা? মিনময়ী স্পর্শিকা আয়মান মিনময়ী। স্বামীর বেশ প্রশান্ত হাসি দিয়ে তার দিকে চায়। দুটো হাত তার স্টিয়ারিংয়ে। তবুও সৃষ্টিকর্তার তৈরি এমন অপূর্ব মেয়ে মানুষের দিকে তাকানোর সুযোগ সে ছাড়ল না। আপনার নামটা খুব সুন্দর, ঠিক আপনারই মতো। মিনময়ী এবার ভীষণ লজ্জা পায়, সাথে সাথে অবাকও হয়। এমনিতে তার রূপের জুড়ি মেলা আর ঘন কালো চুল, ছিমছাম শরীরের বান আর মায়াবী তীক্ষ্ণ চোখ মুখ, যা কোনো শুভ্র চামড়ার রূপসী মেয়ের চেয়ে কম নয়। মিনময়ী আর কিছু বলে না, মুখ ঘুরিয়ে বাইরের দিকে দৃষ্টি রাখে। সামির বুঝতে পারে সে একটু বেশি বলে দিয়েছে। আসলে সে একটু এমনই, পেটে কথা রাখতে পারে না, মুখে যাই আসে তাই বলে ফেলে। মিনময়ীর স্কুলের একটু দূরে সামির গাড়ি থামিয়ে বলে, আপনার যদি কষ্ট না হয় তবে বাকি পথটুকু হেঁটে চলে যান। আসলে আমি ওই পথে যাব না। না, কষ্ট হবে না। তবে ওই পথ না যাওয়ার কি কোনো বিশেষ কারণ আছে? সামির কিছু বলে না, প্রতি উত্তরে শুধু একটু হাসি মারে। মিনময়ী ব্যাগ কাঁধে নিয়ে নিচে নেমে স্কুলের ভিতরে চলে যায়। গাড়ি ছাড়ার আগে সামির গম্ভীর একবার স্কুলটাকে দেখে নেয়। আজকাল মেয়েকে স্কুলে নামানোর বাহানায় ইপ্তির যাতায়াত এখানে বেড়েছে। আগে যদিও কাজের লোক দিয়ে আয়রাকে পাঠানো হতো। সবই হয়েছে মিনময়ের পুনরায় আগমনে। আয়রাকে ভিতরে পাঠিয়ে দিয়ে ইপ্তি গেটের বাইরে দাঁড়িয়েছিল মিনময়ীকে একটু দেখার উদ্দেশ্যে। গত কয়েকদিন ধরে যেন মিনময়ীকে মাথা থেকে বের করতে পারছে না। উঠতে বসতে শুধু তার কল্পনায় মিনময়ীকেই দেখছে। সামনে তাকাতেই মিনময়ীকে এক অচেনা ছেলের পিকআপ থেকে নামতে দেখে ইপ্তির মনে এক প্রকার জ্বালার সৃষ্টি হয়। রাগে হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। মিনময়ী কাছে আসতেই, তার কাছে যেতেই যাবে ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। চরম বিরক্তিতে সে কল রিসিভ করে। মীরার ডাক্তার কল করেছে। ইপ্তি স্যার, রিপোর্টগুলো চলে এসেছে। আপনার স্ত্রী আর কখনো মা হতে পারবে না। ইপ্তি ছোট্ট একটা শ্বাস ফেলে হাতে চশমাটা চোখে পড়তে পড়তে বলে, এই অচল মালটাকে যেভাবে হোক সরানোর ব্যবস্থা করো। জীবন্ত লাশটাকে আর কতকাল বয়ে বেড়াবো? জীবন নরক হয়ে গেছে আমার। শুধু মেয়ের মুখের দিকে তাকিয়ে এতকাল মেনে নিয়েছি ওকে, এখন আর পারছি না। এই বলে ইতি ক্ষিপ্ত গতিতে কল কেটে দেয়। দুশ্চিন্তায় তার যুগল কুঞ্চিত হয়ে আসে। তাও নিজেকে শান্ত করে দরজা খুলে সে গাড়িতে উঠে অফিস চলে যায়।
অতীতের বিস্মৃতিগুলো আজও দুঃস্বপ্ন হয়ে জন্ম দিল মৃন্ময়ীর ঘুমে। সেদিন ইপ্তি পাগড়ি ফেলে পা দিয়ে সীতার পিছে সকলের সামনে তাকে কালো বলে অপমান করেছিল। এমনকি এটাও বলেছিল যে মৃন্ময় তাকে বিয়ে করেছে শুধুমাত্র সম্পত্তি হাতানোর জন্য। ময়ূরের পালক কোমরে বুঝলেই কি কাক ময়ূর হয়। মেয়ের এত বড় কলঙ্ক মৃন্ময়ীর বাবা সিদ্দিক আইমান মেনে নিতে পারেনি। ইপ্তিকে আটকানোর জন্য তিনি কাঁদতে কাঁদতে তার পা পর্যন্ত ধরেছিল। ইপ্তি বেশ আক্রোশের সাথে বাবার বয়সী লোকের প্রার্থনা না শুনে পা সরিয়ে চলে যায়। ইপ্তির চলে যাওয়ার খবরের পাশাপাশি মৃন্ময়ের কানে সেদিন নিজের বাবার আত্মহত্যা সংবাদ ও এসেছিল। সিদ্দিক নিজের ঘরে ঢুকে দরজা আটকে গলায় দড়ি দেয়। কোন মুখে তিনি মেয়ের সামনে দাঁড়াবে এই ভয়ে। সদ্য বাবা হারানোর ইতে মেয়েটাকে সমাজ কলঙ্ক দিতে বলেনি। কয়েকজন তো এমনও রটিয়েছিল যে নিশ্চয়ই মৃন্ময়ের চরিত্রের সমস্যা, নয়তো বিয়ের আসরে কারো বিয়ে ভাঙে। কালো বিয়েটা আরও আছে নাকি? কালো হলে কি ওদের সবার বিয়ে ভেঙেছে? মৃন্ময়ী হুড়মুড়িয়ে ঘুম থেকে ওঠে। সারা মুখে বিন্দু বিন্দু ঘাম জমে আছে, তার বুক ধরফরিয়ে উঠছে। কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছে না। মৃন্ময়ী তাড়াতাড়ি করে ল্যাম্প জ্বালিয়ে বেড সাইড টেবিলের উপর রাখা গ্লাসের পুরো পানিটা এক ঢোকে শেষ করে দেয়। মৃন্ময়ের চোখ ভিজে আসে। বাবাকে তার আজ ভীষণভাবে মনে পড়ছে। বিছানা থেকে নেমে মৃন্ময়ী পা বাড়ায় বারান্দার দিকে। পা রাখার সাথে সাথেই মনোমুগ্ধকর একদমকা বাতাস তার শরীর ছুঁয়ে যায়। হালকা বাতাসে চুলগুলো দুলতে থাকে, কিন্তু মৃন্ময়ের সেদিকে মন নেই। সে বরং করুণ চোখে চেয়ে আছে তারা ভর্তি আকাশের দিকে। একসময় চোখ বুজে আসে তার, গিলে মাথা ঠেকিয়ে চোখের পানি ফেলতে ফেলতে মৃন্ময় রাতের বাতাসটা অনুভব করতে গেলে কারো গলার উঁচু শব্দে মৃন্ময়ের ঘোর ভাঙে। নিচে চেয়ে দেখে ইপ্তি গাড়ি নিয়ে নিচে দাঁড়িয়ে আছে। ইপ্তির এই অনাকাঙ্ক্ষিত উপস্থিত মৃন্ময় পুরনো ক্ষত আরও দগদগে করে তুলে। রাগে তার চল শক্ত হয়ে আসে। তাতে দাঁত চেপে মৃন্ময়ী সবচেয়ে ঘৃণ্য লোকটাকে দেখে। মৃন্ময়ী, প্লিজ একটু নিচে এসো, কথা আছে তোমার সাথে। মৃন্ময়ী তখনও ঠায় মূর্তির মতো দাঁড়িয়েছিল। তার এক বিন্দুও ইচ্ছা নেই ইপ্তির মুখোমুখি হওয়ার। তবুও তাকে অপমান করার সুযোগকে হাতছাড়া না করে সে বিল্ডিংয়ের নিচে নামে। ইপ্তি ভাবতে পারেনি যে মৃন্ময়ী আসবে। তার আনন্দটা তার চোখ মুখ দেখে ভালো করে বোঝা যাচ্ছে। মৃন্ময়ী, তুমি এসেছো? কি চান আপনি আমার কাছে? কেন আমার পিছনে পড়ে আছেন আপনি? একবার কলঙ্কিত করে কি আশ মেটেনি আপনার? রাত দুপুরে আমার বাসার নিচে এসে কি প্রমাণ করার চেষ্টা করছেন? আমি আপনার সাথে পরকীয়া করছি, আপনার বিবাহিত স্ত্রী হওয়া সত্ত্বেও। ইপ্তি কথা বলার সময় একটু এগিয়ে মৃন্ময়ী হাত স্পর্শ করতে নিলে মৃন্ময়ী তার হাত ছাড়া দিয়ে 2 কদম পিছে চলে যায়। একদম স্পর্শ করবেন না আমাকে। আপনাকে দেখলে আমার গা গুলিয়ে ওঠে। ও এতটা বিরক্তিকর হয়ে গেছি আমি তোমার যে আমার স্পর্শ ও তোমার সহ্য হচ্ছে না। না হচ্ছে না। আপনি একটা অমানুষ জানোয়ার। কালো বলে 6 বছর আগে আমাকে যেদিন ছেড়ে গিয়েছিলেন সেদিন থেকেই আপনি আমার কাছে সবচেয়ে ঘৃণার মানুষ। 2 চোখে দেখতে পারি না আমি আপনাকে। মৃন্ময়ী, মানুষ তো ভুল করেই, আমিও ভুল করেছি, ক্ষমাও চেয়েছি তোমার কাছে। এখন যখন তোমার কাছে আসতে চাচ্ছি তখন কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? এমন একটা ভাব করছেন যেন
জানেন না কেন করছি? বিবাহিত আপনি, একটা ফুটফুটে মেয়ে আছে, তবুও অন্য নারীর প্রতি এত আকর্ষণ কেন আপনার ইপ্তি সাহেব? আমি সব জানি মিন্ময়, আমার স্ত্রীর সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না, খুব তাড়াতাড়ি, ওকে? তখন আমাদের এক হতে কোনো বাধা নেই। ইপ্তির এমন একটা কথায় মিন্ময়ী তাচ্ছিল্যের হাসি হাসে, জলভরা চোখ দুটোর জ্বলজ্বল করে ওঠে। ইপ্তি মিন্ময়ের সেই মুখখানা অবাক চোখে দেখে। আপনি আমাকে ঠিক কী মনে করেন ইপ্তি সাহেব? যখন আপনার ইচ্ছা হবে আমাকে কাছে টেনে নেবেন, আর যখন প্রয়োজন শেষ হয়ে যাবে তখন আমাকে দূরে ঠেলে দিবেন। আজ যে স্ত্রীর জন্য আমাকে ছেড়েছিলেন, তাকেই ছেড়ে এখন আমার কাছে আসতে চাচ্ছেন। সত্যি বলতে ইপ্তি সাহেব, আপনি এমন একজন যে কোনো নারীকেই পরিপূর্ণভাবে ভালোবাসতে কিংবা যত্ন নিতে জানেন না। কোনোদিনও তো আমার সাথে উঁচু গলায় কথা বলিসনি মিন্ময়ী। ওই ছেলেটা তোকে এসব শেখাচ্ছে, তাই না? ওই ছেলেটার জন্য আমার সাথে দূরত্ব বজায় রাখছিস। মিন্ময়ী মাথা নাড়ায়, তারপর নিজে থেকেই ইপ্তির একটু কাছে এসে তার চোখের সামনে আঙুল উঁচিয়ে বলে, দ্যাটস নট ইয়োর বিজনেস। আমি যা ইচ্ছা তাই করব, যার সাথে ইচ্ছা তার সাথেই ঘুরব। আপনার উচিত সেসবের দিকে নজর না দিয়ে নিজে বউ বাচ্চার সাথে সময় কাটানো। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, আর কখনো আমার সামনে আসবেন না। আর যদি আসেন তাহলে আমি লিগ্যালি স্টেপ নিয়ে বাধ্য হব। সারাদিনের হাড় ভাঙা খাটুনি শেষে স্বামীর নিজের ক্লান্ত দেহটাকে বিছানায় টেনে এনে তার হাত পা ছুঁড়ে শুয়ে পড়ে। নিজের তৈরি ফার্ম হলেও কাজ তো তার কম নয়। জমিতে চাষবাস করা থেকে শুরু করে গরুগুলোকে নিজের হাতে খাওয়ানো, সব সে নিজের হাতে করতেই স্বচ্ছন্দ বোধ করে। মাঝে মাঝে সে এতটাই ব্যস্ত থাকে যে রাতে খাওয়া হয়ে ওঠে না। আজও তেমনই হলো। কোনো রকমে গোসল সেরে সে শুয়ে পড়েছে বিছানায়, কিন্তু ঘুমাতে গেলেও চোখে ঘুম এলো না। সকালে এক রমণীর সাথে অপ্রত্যাশিত সাক্ষাৎ তার চোখের ঘুম কেড়ে নিল। অন্ধকার রুমের মধ্যে শীতল বিছানায় শোয়া দেহখানা হঠাৎই নড়ে উঠল। স্বামীর দুই কনের উপর ভর দিয়ে একটু অবু হয়ে আছে। জীবনে প্রথমবারের মতো কোনো মেয়ের কথা ভাবছে সে। ভাবতে ভাবতেই আমির বিছানায় গড়াগড়ি খায়। এবার চিত হয়ে শুয়ে চোখ বুজে ফেললে তার চোখের সামনে ভেসে উঠল মিনমির লাজুক মুখখানা। স্বামীরের অস্বস্তি লাগতে থাকে। হঠাৎই বিছানা ছেড়ে উঠে পড়ে সে রুমের লাইট জ্বালিয়ে দেয়। তারপর ঘরের কোণে থাকা ক্যানভাসের উপর থেকে কাপড় সরিয়ে রং তুলি দিয়ে কিছু একটা আঁকতে থাকে। ঘুম আর ক্লান্তিতে তার চোখ দুটো তখন লাল, তবুও হাত চলছে। কাগজের উপর তার দেওয়া প্রতিটা আঁচড় যেন তার মনে অব্যক্ত অনুভূতি প্রকাশ করছে। এক সময় আঁকা শেষ হলে এক চিলতে হাসি ফুটে ওঠে তার ঠোঁটের কোণে। আমাদের কি আবারও দেখা হবে মিন্ময়ী, নাকি আপনি ধোঁয়াশায় মিলিয়ে গিয়ে হারিয়ে যাওয়া ব্যক্তির খাতার নাম লেখাবেন? চলবে। গল্প অন্নাবি ইয়োর্স, লেখনী অনামিকা আহমেদ। পর্ব 1 থেকে 4 শেষ। পরবর্তী গল্প পাওয়ার জন্য ভিডিওতে লাইক দিন এবং একটি কমেন্ট করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।